আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আর আমার সাথে আছেন, আপনারা বিগত জীবনেও দেখেছেন, আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটর্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। সে দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম, আমার অভিজ্ঞতা এবং দক্ষতা হলো এই ক্রিমিনাল ল এর উপর। শুধু এই ক্রিমিনাল ল এর উপরে আমি এই দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছি, যার জন্য এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরেই আলোচনা করি। আমি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকবে বলে, অর্থাৎ মানুষের মামলার তথ্যাদি টেলিভিশনের মধ্যে বললে অন্যজনের জানা হয়ে যাবে এবং মামলার গোপনীয়তা ফাঁস হয়ে যাবে, এই রিস্কটা থাকে স্বাভাবিক, যার জন্য আমরা টেলিভিশনের মধ্যে কোনো লাইভ প্রশ্ন নিই না। কিন্তু একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক বড় বড় কেসগুলো এদেশে নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে, যার জন্য কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে খুবই বড় ধরনের একটা ফ্রড, পুরা দেশব্যাপী ইউকে ওয়াইড পঞ্জি ফ্রড বলে, ওই ফ্রডের উপরে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি আমরা দুইজন কথা বলবো। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সে ঘর থেকে হোক, রাস্তার থেকে হোক, কাজের জায়গার থেকে হোক, তখন আর দেরি না করে সহসা আপনার পছন্দের একজন অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন এবং পুলিশের কাছে ওই সলিসিটরের নাম ঠিকানা দিবেন। তখন তারা আপনার জন্য সেটা ব্যবস্থা করবে, তারা ফোন করবে এবং ওই সলিসিটরের সাথে মিটিং করার পরে আপনি তখন ইন্টারভিউ ফেস করবেন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের যে ইন্টারভিউটা হয়, টেপ রেকর্ডেড ইন্টারভিউ, এটা আপনার কেসের একটা মেরুদণ্ড হিসাবে কাজ করে। যখন এটা কোর্টে যায়, কোর্টের মধ্যে এই কেসটা, এই আপনার রেকর্ডিংগুলো পুরা আপনার পুলিশ বা সিপিএস তারা এটা আপনার কেসের মেইন এভিডেন্স হিসাবে তুলে ধরবে। সুতরাং
এই ইন্টারভিউটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেন ভুল না হয় এদিক দিয়ে আপনাকে খুবই সজাগ থাকতে হবে, কারণ এই জায়গায় যদি ভুল হয় ইন্টারভিউর মধ্যে, এই ভুলগুলো অনেক সময় সংশোধন করা যায় না, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর সব সময় এই ইম্পর্টেন্সটা মনে রেখে আপনাদেরকে আপনার ইন্টারভিউর আগে অ্যাডভাইস নিয়ে প্রপারলি প্রিপারেশন করে ইন্টারভিউ যেটা দিবেন টেপ রেকর্ডেড, সেখানে আপনার পুলিশের প্রশ্নাদির উত্তর দিবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। একটা প্রশ্ন আমার কাছে সব সময় আসে যে when should I seek legal advice, কখন আমাদের এই লিগ্যাল অ্যাডভাইস সিক করাটা উচিত। আমি যেটা বলবো, there is no stage that is too early or too late to seek legal advice if you consider yourself to be in trouble. আপনি যদি একটা মনে করেন আপনি একটা পুলিশের ঝামেলার মধ্যে আছেন, পুলিশ আপনাকে খুঁজতেছে, আপনাকে ইন্টারভিউ করবে, পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তখন আপনি দেরি করবেন না এবং যত তাড়াতাড়ি আপনি পারেন লিগ্যাল অ্যাডভাইস সিক করবেন। এখানে টু আর্লি বলতে কোনো কথা নাই, টু লেট বলতেও কোনো কথা নাই। খুব তাড়াতাড়ি হয়ে গেছে অথবা অনেক দেরিতে অ্যাডভাইস নিয়েছেন, এটার কোনো কথা নাই। ইনফ্যাক্ট the earlier you get an experienced legal representative on board, the more likely you are to avoid mistakes at the beginning of the proceedings that can come back to haunt you later if the matter proceeds to litigation. বাস্তবিক পক্ষে যেটা সত্য সেটা হচ্ছে, আপনি যদি একজন অভিজ্ঞ রিপ্রেজেন্টেটিভ, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে আপনি এনগেজ করেন, নিয়োগ দেন শুরুর থেকেই, তখন আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না। তখন ভুলভ্রান্তি এড়াতে পারবেন, অ্যাভয়েড করা যাবে। শুরুতে আপনার ভুল ত্রুটি যদি হয়, এগুলো অনেক সময় সংশোধন করা যায় না, যার জন্য শুরুর থেকেই যদি আপনি একজন লয়ার এনগেজ রাখেন, তাহলে এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা আর থাকবে না। কারণ কেস যখন কোর্টে প্রোগ্রেস করবে, তখন এই ভুল সংশোধন করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আমরা যে টপিকের উপর বলবো, আপনারা জানেন লিন টাউনলি আমার কলিগ, সেই দীর্ঘ 25 বছরেরও অধিক এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার। উনি বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিপিএস এর ম্যানেজার ছিলেন। উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করেন, যারা বিপিটিসি কোর্স, ওখানে উনি টিচিং করেন। তাছাড়া উনি আপনার এই দেশের উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশন যেটা আছে ইউকে ওয়াইড, ওটার প্রেসিডেন্ট, এবং উনি আপনার কোর্টের জাজ। আমি আমার কলিগ লিন টাউনলির কাছে যাচ্ছি। লিন, we are going to talk about this case about the Ponzi scheme fraud. What is the Ponzi scheme fraud? Sorry, on mute. Sorry about that.
it's a scheme involving fraudulent investments. So there's no legitimate business at the bottom of the money that comes in. What it does is it funds early investors to give them money to pretend it's a profit, but they get that profit from money that's paid into the scheme from people that invest in it at a later date. And there's actually no money being made, or no profit being made, but it leads the investors to think that there's a business making profit, because initially they get a payout which they're told is legitimate profit as a return for their investment, but actually it's not profit made by a business. It's actually money that's paid into the scheme by the investors who invest later. So obviously there comes a time in effect when the money runs out, and because there's no underlying business there at all, eventually it can lead to all the investors losing a lot of money. যা দর্শক, এই পঞ্জি ফ্রড, এটা হচ্ছে কি এমন একটা ফ্রড যেখানে প্রলোভন দেখানো হয় ইনভেস্টরদেরকে, বিনিয়োগকারীদেরকে, যে তোমরা এখানে ইনভেস্ট করো এবং তোমাদের অনেক হাই রেটে ইন্টারেস্ট, লাভ তোমাদেরকে দেওয়া হবে। এই প্রলোভনটা ইনভেস্টরদেরকে দেখানো হয়, কিন্তু আসলে এটা কোনো বৈধ উপার্জন থেকে তাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয় না। তাদেরকে দেওয়া হয় আপনার পুরানো যারা ইনভেস্ট করেছে তাদের পয়সাটা আজকে যে ইনভেস্ট করতেছে তাকে দেওয়া হয়। মনে করেন একজনের কাছ থেকে 100,000 পাউন্ড নিয়েছে আজকের থেকে 3 মাস আগে, আরেকজনের কাছ থেকে নিয়েছে আজকে মনে করেন 100,000 পাউন্ড। তাহলে আজকে যার যে পয়সাটা নিয়েছে, যার কাছ থেকে নিয়েছে, সেই পয়সাটা কিছু অংশ আগে যাদের কাছ থেকে নিয়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা তোমাদের ইনভেস্টমেন্টের থেকে লাভ আসছে। কিন্তু আসলে 3 মাস আগে যে 100,000 পাউন্ড যে ইনভেস্ট করেছে, এই লাভটা ওই 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 ইনভেস্টমেন্টের থেকে আসে না, ওইটা দেওয়া হচ্ছে তাকে আজকে যারা ইনভেস্ট করেছে, যাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, তাদের পয়সাটা আগে যারা ইনভেস্ট করেছে তাদেরকে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে পঞ্জি ফ্রড। এই স্কিমটা leads victims to believe that profits are coming from legitimate business. আপনার এতে মানুষকে বোঝানো হয় যে এটা একটা বৈধ ব্যবসায়িক উপার্জন থেকে তোমার লাভটা তোমাকে দেওয়া হচ্ছে, and they remain unaware that other investors are the source of the funds. কিন্তু তারা জানে না যে অন্য ইনভেস্টররা যে পয়সা ইনভেস্ট করেছে তাদের পয়সায় তাকে দেওয়া হচ্ছে, সেই কথাটা তাদের আর জানা হয় না, তাদের কাছে এটা অজানা থাকে। লেন, what is the meaning of Ponzi? Well, what it means is a fraudulent investment scam, which is what it actually refers to. It's similar to a pyramid scheme, which essentially is based on using new investors' funds to pay the earlier investors. And the idea is that as long as investments come in for a certain period of time, at least
the scheme will be held up. The problem comes if there's a slowdown in new people investing, and then there's no money essentially to pay anyone. So they're illegal. It's an illegal business practice, and it's not profit. It's just a redistribution of what later investors pay back to the older investors, and it continues essentially until new investments are exhausted, and it can go on for quite some time. But it's been around for a long time, since the 20s, and I guess the sort of the gold rush and all of that sort of thing, whenever the start of international commerce, in a way that sort of is similar to modern day international commerce. So it was called after someone called Ponzi, who promised investors a 50% return for their investment within a few months, and it was kind of a miracle, get rich quick sort of scheme. And he said it was an investment in international mail coupons, and he then used the funds from the new investors as they came in to pay the old, and so it continued, but it's been a popular scam ever since, and has made a lot of money for fraudsters who use this kind of model. Yeah. দর্শক আপনারা শুনছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি বলছেন যে এইটা পুরানো ইনভেস্টরদেরকে আজকে কারেন্টলি যাদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে তাদের পয়সাটা পুরানো যারা ইনভেস্ট করেছে তাদেরকে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে এটা তোমাদের যে ইনভেস্ট করেছো ওইখান থেকে লাভের পয়সা, কিন্তু আসলে সেটা লাভের পয়সা না, এটা ইল্লিগাল, এটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। এই ধরনের একটা বিশাল পঞ্জি স্কিম ফ্রড একটা কেস যেটা হয়েছিল আপনার 2012 সালে, এবং তাকে জেলখানা দেওয়া হয়েছিল, জেল দিয়েছিল অনেক বছরের। সে এই স্ক্যামটা করে প্রায় 115 মিলিয়ন পাউন্ডের ফ্রড করেছিল, 115 মিলিয়ন পাউন্ড। Lane, a corrupt businessman who masterminded the UK's biggest Ponzi scam, has been jailed for more than 14 years. Can you just outline the fact of this case? Yes, dates back from 2012. It was, well, he is described as a career fraudster. Hundreds of people invested in the particular Ponzi scheme, and there were well-known individuals that invested, but it was serious in as much as the scheme raised 115 million in total, and it resulted in some of the investors losing their homes, their pensions, and their life savings to this scheme. So total loss to the victims was thought to be, well, almost 13 million, and less than 2 million was retrieved to be returned to the investors. So in that case, the individual who started and kept the Ponzi scheme going was sentenced to 14 and a half years. And the judge called him an articulate, intelligent, extremely intelligent, articulate, sophisticated, and plausible liar. So a professional fraudster. দর্শক, এই ব্যক্তি 2012 সালে তাকে যখন ক্রাউন কোর্ট জাজ সাজা দিচ্ছিল, তার কেস হয়েছিল ক্রাউন কোর্টে, তখন তার বয়স ছিল 41 বছর। সেই
115 মিলিয়ন পাউন্ডের ফ্রডুলেন্ট করে এই ধোঁকাবাজি দিয়ে মানুষের কাছ থেকে আপনার প্রলোভন দেখাইয়া এই স্কিমের মধ্যে ইনভেস্ট করেছিল। তার মাধ্যমে ইনভেস্ট করা হয়েছিল এবং সেই শত শত মিলিয়ন পাউন্ডের মানে 115 মিলিয়ন পাউন্ডের মতো এবং শত শত ইনভেস্টার, অনেক ইনভেস্টার, অনেকে ঘর হারিয়েছে, অনেকে তাদের পেনশনের সেভিং হারিয়েছে, অনেকে যাদের মানে সম্বল লাস্ট সেভিংস যেটা ছিল লাইফের জন্য সেটা হারিয়েছে। কারণ সে খুব আর্টিকুলেট ছিল, খুবই সফিস্টিকেটেড ছিল, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং খুব স্পষ্টভাষী ছিল, খুব আর্টিকুলেট এবং বুদ্ধিমান। মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখাইয়া সেই স্কিমের মধ্যে নিয়ে আসছিল এবং তারা তাদের পয়সা তখন হারিয়েছে, তার এই ফাঁদের মধ্যে পড়ে। Lavish lifestyle. Talk about how did he live his life, Lynn? Well, he, in relation to the victims, he told them that they would receive very large returns on their investments. But what he actually did with that, he was funding his own lifestyle. So it was buying luxury homes, extremely expensive cars, and he was also flying using private jets. So he diverted about £38 million from the scheme over 3 years to fund his own lifestyle, and he was engaged with at least 2 other people, to a lesser extent, who received 1.5 years imprisonment for their part in the scam. So this individual himself, it was the UK's most successful in terms of the amount of money that he defrauded from investors, the most successful Ponzi scheme ever in the United Kingdom. দর্শক, আপনারা শুনছেন এই ব্যক্তি সে খুবই ল্যাভিশ লাইফস্টাইল লিড করেছে, লাক্সারি ঘরে থাকতো এবং প্রাইভেট জেটে করে চলাফেরা করত এবং তার বাড়ি ঘর বিলাসবহুল ছিল সবকিছুর মধ্যে। আজ আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, এই কন্টিনিউ করবো আমরা এই কেসের উপরে কিভাবে সে কতগুলো মানুষকে সে ধোঁকা দিয়েছে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে, পঞ্জি ফ্রড করে। আমরা এই কেসের উপর আরো কন্টিনিউ করব নেক্সট সেগমেন্টে, এবং পরবর্তী সেগমেন্টে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি সবাই আমাদের সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান, এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবেন। আপনারা জানেন এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার। আমরা লাইভ প্রোগ্রাম করি দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আজ আমি আছি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। আমরা দুইজনে একটা খুব বড় ধরনের ফ্রড, এই পঞ্জি ফ্রড বলে ইউকে ওয়াইড, যেটা হয়েছিল, যেটা ক্রাউন কোর্টে ট্রায়াল হয়েছিল 2012 সালে, ওই কেসের উপরে আমরা কথা বলছি। অনেক লোককে প্রতারণা করা হয়েছিল, শত শত মানুষকে, প্রায় আপনার কয়েক মিলিয়ন পাউন্ডের মতো 115 মিলিয়ন পাউন্ডের আপনার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে।
Lynn, you see that he made 38 million from the swindle over 3 years, the court heard. Would you expand on that one? How did he do it? Well, it's the same sort of thing as I was explaining. It was basically setting up the fraudulent scheme, promising quite high returns or phenomenally high returns, and basically funding what returns he did give to early investors from the money that was coming in from subsequent investors, and also using the money as it came in to fund his own luxury lifestyle. And he had associates involved with him as well, at least two associates who were involved in the scheme. So in the end, he was prosecuted for making recklessly making misleading statements, promises, and so on to the investors. But it was diverting the investors' money through to his own lifestyle, while he diverted some of the money to pay the earlier investors. And then, continued with that, getting the money from the later investors to pay the earlier, and that continued over a period of time. And he was successful in getting a lot of people to invest a lot of money, and the individuals were expecting a return, but not immediately, and that was how he was able to use the money to fund his own lavish lifestyle. Yeah. দর্শক, তার যে সহযোগী ছিল আরো 2 জন, তাদেরকে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় নাই। তারা আপনার আনঅথরাইজড রেগুলেটেড অ্যাক্টিভিটি করার জন্যই ওই অপরাধে তারা গিলটি হয়েছিল। এবং আপনার জাজ বলছিল কি এই 2 ব্যক্তিকেও সে ধোঁকা দিয়ে তার ফাঁদে নিয়ে আসছিল, মানে তার সহযোগী যারা, তারাও আপনার তার মানে ধোঁকাবাজি করে সে তাদেরকে তার ফাঁদের মধ্যে ফেলেছিল, এবং জাজ বলছে কি তারাও কিন্তু ভিকটিম, ওর হাতে তারাও কিন্তু ভিকটিম। আপনার এই কেসের মধ্যে জাজ কিউসি, এখন আমরা কিংস কাউন্সিল বলে, সে বলছিল কি you are an extremely intelligent, articulate, sophisticated and plausible liar. In short, professional fraudster. জাজ তাকে বলছিল কি তুমি একটা খুবই অত্যন্ত তুমি বুদ্ধিমান, খুবই স্পষ্টভাষী, এবং তোমার এই কারসাজি করে এই মিথ্যাবাদী এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে তুমি একটা বিশাল অঙ্কের ফ্রড করেছ, তুমি খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এবং তাকে বলা হয়েছিল কি তুমি একজন পেশাদার প্রতারক, প্রফেশনাল ফ্রডস্টার, যার জাজ তাকে বলছিল। অনেকগুলো কমেন্ট আছে, এবং another sentence, another comment of the judge, that trusted you, these 2 persons, completely, as did everyone else that came into your orbit. That is the judge's comment. Yes. About the 2 other persons. He's, who helped him, who were not convicted for the same offense, but for unregulated offenses. Yeah, they were found guilty of unauthorized regulated activity and cleared in their cases of fraud and recklessly making misleading, false or deceptive promises. So they weren't able essentially to connect them to
the actual promises that were made to investors, but there was evidence on which the jury convicted in relation to them assisting with the actual activities of the unregulated investments themselves. Again, one of the most, I think it was the most successful Ponzi fraud in the UK ever to date. And a number of the victims, or the two individuals that helped, the court actually recognised that they were victims of the main fraudster themselves, because he had also lied, as it were, to them. And it was basically that the comment that these are the two individuals that assisted. The judge said they trusted you completely, as did everybody else that came into your orbit. So the main fraudster was made subject to a financial report order, and he also was told that he qualified for automatic deportation after he was released from prison. So in terms of the number of investors, there were 585. Now that's at least. Maybe others that didn't report it, because often people are embarrassed or ashamed to actually make a report or to get involved in prosecutions for many reasons. But the police think there were at least around about 700 individuals involved. Many of them were from outside of the UK as well, so the number might be considerably higher. দর্শক, মানে পুলিশ যেটা বলছিল যে 585 জন 585 আপনার বিনিয়োগকারী, এটা কিন্তু সর্বোচ্চ প্রায় 700 পর্যন্ত হতে পারে, যেটা জাজের মন্তব্য যে যাদেরকে চিট করা হয়েছিল। এই ফিগারটা 585 জন যেটা আপনার মানে পুলিশ যেটা হিসাব দিয়েছে, তারা বলছে কি এইটা প্রায় 700 জনের মতো হতে পারে যাদেরকে এই প্রতারিত করা হয়েছিল, প্রতারণার সম্মুখীন হয়েছিল। এই ব্যক্তিগুলো, প্রতারিত ব্যক্তিগুলো বিভিন্ন দেশ থেকে আপনার তাদেরকে চিট করা হয়েছিল। তারা ব্রিটেনে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, স্পেন were eventually lured into parting with their cash at the prospect of easy money. বিভিন্ন দেশের মানুষকে এই যে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল, সম্ভাবনা আছে তোমাদের লাভের, বড় ধরনের সম্ভাবনার মানে লোভ দেখাইয়া যে বড় ধরনের একটা তোমরা লাভ পাবা, এই প্রলোভন দেখাইয়া তাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছিল বিভিন্ন দেশের লোকজনের কাছ থেকে। Lynn, another sentence I can see, it is like a spider's web of corruption stretching around the world. The police detective superintendent said, City of London Police. Yes, because they reckon there were investors from Singapore, Hong Kong, Thailand, and Spain, at the very least. And the investigating officer said that part of what was the, as it were, the encouragement or the allure to investors was that the lead investor had very expensive cars, helicopters and luxury houses, and he created an illusion that he was running a very successful business and also a legitimate business. Yeah, I think we have to, oh no, not now. We have few more minutes to go. Yeah, দর্শক, এই ব্যক্তি, আমাদের আরো সময় আছে এই সেগমেন্টে, এই ব্যক্তি সে ইলিউশন সৃষ্টি করেছিল, বিভ্রান্তির সৃষ্টি করেছিল মানুষের কাছে। সে খুব মানে ফাস্ট কার, দামি কার সে
করে সে চলাফেরা করত, হেলিকপ্টারে প্রাইভেট জেটে করে সে ভ্রমণ করত, এবং তার সে লাক্সারি ঘর, বিলাসবহুল ঘর, এইগুলো, এই বিভ্রান্তিকর জিনিসগুলো মানুষকে দেখাইয়া তারা বলতো কি, যে এই দেখো আমার সেই বৈধ উপার্জন, সেই বিশাল উপার্জনের পয়সা, আমার সাকসেসফুল বিজনেস থেকে আমার এই বিলাসবহুল আপনার জীবনযাত্রা। আসলে যেটা সে করত, মনে করেন একজনের কাছ থেকে 100,000 পাউন্ড নিয়েছে 3 মাস আগে, আর একজনের কাছ থেকে 100,000 পাউন্ড নিয়েছে আজকে। আজকে যার কাছ থেকে পয়সা নিয়েছে তার পয়সাটা ওই আগের জনকে দিচ্ছে, বলতেছে কি এটা তোমার লাভের পয়সা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে সেটা তো লাভের পয়সা না, সে আরেকজনের পয়সা তাকে দেওয়া হচ্ছে। এইটাই হইল কি পঞ্জি ফ্রড। এটা বিশাল অঙ্কের ফ্রড, 115 মিলিয়ন পাউন্ডের ফ্রড, পুরো দেশব্যাপী, ইউকে ব্যাপী সে করেছিল, এবং সে বিভিন্ন দেশের মানুষদেরকে প্রতারিত করেছিল। Then Lane, it took a complex and painstaking investigation over several years to blow away all the smoke screens and ensure he faced justice. So it has been a very long and complex investigation. Yes, well, these things take time to unravel the extent of the number of victims, and complicated because the victims were overseas and out of the jurisdiction. So it's not possible for the police just to start investigating. They have to get permission from the police forces in other countries as well. And as you can imagine, that can take quite a long time. So it was just time-consuming and painstaking investigations. But in any event, the resources were given over to it because it was such a serious fraud, and also tracks had been covered and care was taken to make it look like a legitimate business, and obviously permissions from banks and various financial institutions had to be gained first in order to look into the transfers and so on. So it's just very time consuming to investigate a fraud like this. I think this case was heard in the Southern Crown Court. Yes, most of the serious fraud cases and proceeds of crime cases are heard in Southwark, and there's a specialist expertise amongst the judges in Southwark to deal with these kinds of cases. Yeah, and then they talked about the 2 other persons. Would you talk about that? What was the penalty for these 2 persons? Well, they got a year and a half in imprisonment each, because they were cleared of the major part of the fraud, but were convicted, as it were, of helping, not actually involved in the deception itself, but of actually assisting the main protagonist to continue keeping the fraud ongoing in the systems to enable the fraud. They were convicted in relation to that. And I think one of the comment been made, the immense losses. Yes, well, I mean, we've talked about the value of the losses, and we're looking at around 38 million over a course of 3 years, so a long course of conduct. And well-known investors who were in the public eye and who obviously had lots of advisors around them were also victims of the scheme. So
38 million went to the main protagonist. That's what he actually benefited, but the actual fraud itself was about 115 million that was taken from investors, and only 2 million of that was recovered, potentially to go back to the losers. Yeah, দর্শক এখানে যেটা বলছে, এখানে অনেক মানুষের কাছ থেকে সে প্রতারণা করে পয়সা নিয়েছিল এবং সে থাকতো কিন্তু ওয়ান্সওয়ার্থে, এই ব্যক্তি, এবং ওয়েস্ট লন্ডনে ওয়ান্সওয়ার্থে, এবং তাকে বলা হয়েছিল একটা ক্যারিয়ার ফ্রডস্টার হিসাবে, who persuaded nearly 800 people to invest. প্রায় 800 মানুষকে সে আপনার প্রভাবিত করেছিল আপনার এই ইনভেস্ট করার জন্য এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে 800 মানুষকে। He was said to have claimed their enterprises made short-term high-profit loans to importers and exporters. সে মানুষদের কাছ থেকে, যাদের কাছ থেকে পয়সা নিয়েছিল, তাদেরকে আরেকজনের পয়সা, আজকে যার কাছ থেকে নিয়েছে তার পয়সাটা দিয়েছে, কিন্তু তাদেরকে বলতো কি, এই পয়সাটা যে তোমাকে দিচ্ছি সেটা তোমাদের পয়সাটা বিনিয়োগ করা হয়েছিল একটা এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে, খুবই প্রফিটেবল, খুবই মানে সেটা লাভবান একটা শর্ট টার্মের মধ্যে খুব প্রফিট, বড় অঙ্কের প্রফিট আসছিল ওই এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে সে ইনভেস্ট করেছে। এইটা বলে সে তাদেরকে আরেকজনের পয়সা অন্যজনকে বলতো যে তোমরা এটা তোমাদের পয়সা যেটা ইনভেস্ট করেছিলে গত সময়ে ওইটার থেকে লাভ আসছে। But the funds were instead used to fund lavish lifestyle, including luxury homes, supercars and flights and private jets. কিন্তু আসলে এই ধরনের কোনো ব্যবসায় ছিল না, সে খালি মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিত এবং একজনের পয়সা আরেকজনকে দিত, এবং সে নিজে খুবই বিলাসবহুল বাড়িতে থাকতো, প্রাইভেট জেট করে চলাফেরা করত, হেলিকপ্টারে করে চলাফেরা করত, খুবই বিলাসবহুল বাড়িতে বিলাসিতা করে সে থাকতো। I would come to one sentence, Lynn, if you can just explain this one about the fraud scheme here. A Ponzi scheme describes one in which returns to investors come from money paid by subsequent investors rather than any profits. That is the Ponzi scheme fraud, isn't it? Yes, because it doesn't actually, there's no legitimate business behind it. It relies on the future monies coming in to pay the first investors, so they get a return and think that the business is in profit. In fact, there is no business. So the losses only happen whenever the scheme itself runs out of money. So when the investors start coming in and either money is siphoned out of the scheme, as happened in this one, where 38 million was siphoned off to the main fraudster, and then the payments start to slow down, and then once investors stop investing, then there is no further money to pay the first tranche of investors because the money has run out. And I can see some of these investors, they are cricketers, actors, they are of a very high profile profession. Yes, as I said, with lots of advisors around them, and they were still conned into the investment. So there was a lot of high profile, you say, sportsmen, actors, that type of thing that invested. দর্শক, সে এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এত সফিস্টিকেটেড ছিল, সে কিন্তু অনেক প্রফেশনাল হাই র্যাঙ্কিং মানে অ্যাক্টর এবং
ক্রিকেটার, যাদের একটা অনেক রেপুটেশন আছে, এই ধরনের মানুষকেও সে কন করেছিল, মানে চিট করেছিল, প্রতারণা করেছিল, এবং তাদের কাছ থেকে এই প্রলোভন দেখাইয়া তাদের কাছ থেকে বিনিয়োগ নিয়েছিল এবং তাদেরকেও পয়সা হারাতে হয়েছিল। অনেকে পয়সা হারিয়েছে সেই 115 মিলিয়ন পাউন্ডের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। প্রায় 700 মানুষকে সে এই প্রতারণার শিকার করেছিল। Now, aided by man 46 from West Hampstead, Northwest London, and another 43 from Surrey, there were also over 3 years. আপনার এদেরকে কিন্তু এই দুই ব্যক্তিও কিন্তু প্রতারণার সম্মুখীন হয়েছিল। যার যেটা বলছিল তাকে যে তার যে সহযোগী ছিল দুইজন, ওই দুইজনও তার কাছে ভিকটিম ছিল। এটা কিন্তু জাজের মন্তব্য ছিল। এবং of a total loss to victims estimated at more than 115 million pound, it is thought less than 2 million could be returned to investors. এটা ধরে নেওয়া হয়েছিল কি 115 মিলিয়নের যেটা ফ্রড করা হয়েছিল, মানুষের কাছ থেকে ধোকা দিয়ে যেটা নেওয়া হয়েছিল, সেই পয়সা থেকে 115 মিলিয়ন থেকে less than 2 মিলিয়ন বিনিয়োগকারীদের কাছে ফেরত দেওয়া হয়েছিল, ওই রকম অঙ্ক। সো বড় ধরনের একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। দর্শক, আমরা শর্ট আরেকটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস এক্সাম দেখবার। সবসময় দেখতে হবে, মনে রাখতে হবে, এই ফ্রড এলিগেশন গুলো খুবই আপনার সিরিয়াস। being arrested and or interviewed for allegations of fraud can be a very stressful experience. কারণ কারো বিরুদ্ধে যদি এটা আসে, এই অ্যালিগেশন যদি আসে, কেউকে যদি অ্যারেস্ট করা হয়, কেউকে যদি গ্রেপ্তার করা হয় এবং ইন্টারভিউ করা হয়, পুলিশের জবাবদিহি করতে হয়, প্রশ্নাদির উত্তর দিতে হয় এই ফ্রডের অভিযোগের উপরে, তখন দেখা যায় সবাই খুবই একটা চাপযুক্ত পরিস্থিতির সম্মুখীন হয়। কারণ আমি দেখেছি আমাদের অনেক কমিউনিটি মেম্বাররা এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মধ্যে যখন পড়ে, তারা রিয়েলি তখন একটা স্ট্রেসফুল হয়ে যায়। কারণ অনেক সময় তারা এই সিরিয়াস ইনভেস্টিগেশন যেগুলো হয়, কোয়েশ্চেনাদি যেগুলো করে, তাদের ঘরে গিয়ে যে কাগজপত্র নিয়ে যাবে, তল্লাশি করবে এবং অফিসে যাবে, বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন নিয়ে যাবে, মোবাইল ফোন থেকে আপনার ইনফরমেশন আপনার বের করে নিবে, কম্পিউটার থেকে বের করে নিবে। এই ফ্রডের ইনভেস্টিগেশনগুলো খুবই খুবই আপনার জটিল হয় এবং খুবই আপনার বিস্তৃত হয়। তার মানে খুবই বিশাল আপনার আকারের এই ইনভেস্টিগেশনগুলো হয়, যার জন্য অনেকের জন্য এটা বিশাল একটা স্ট্রেসফুল হয়ে দাঁড়ায়, বড় ধরনের একটা চাপের সৃষ্টি হয়। এবং arrests at a person's home or business premises occur without warning and when least expected. এবং এই অ্যারেস্ট এবং গ্রেপ্তার যখন হয়, এই গ্রেপ্তারটা হয় আপনার এমন সময়ে, সে ঘরের থেকেও হতে পারে,
সে ব্যবসার জায়গা থেকেও হতে পারে, একটা অপ্রত্যাশিত সময়ে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, সেটা যে কোনো জায়গার থেকে, রাস্তার থেকে, ঘরের থেকে, অফিসের থেকে, একটা অপ্রত্যাশিত সময়ে, মানে খুব আর্লি মর্নিংয়ে, সকাল আপনার 5টা বাজে আসতে পারে, অনেক আরো আগেও আসতে পারে, যখন আপনি কোনো ধরনের এই সময়ে প্রত্যাশিত হবে না যে পুলিশ আপনাকে ঘরে এসে হানা দিবে। এই সময়ে তারা আসে এবং এসে সব জায়গায় আপনার তল্লাশি শুরু করবে। This can cause huge turmoil both personally and professionally. এইটা বিশাল একটা অশান্তির সৃষ্টি করে আপনার ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে। বিশাল তারা একটা অশান্তিকর পরিস্থিতিতে পড়ে যায় এগুলোর সম্মুখীন হলে। When confronted by specialist investigators and prosecutors, you need the reassurance and confidence that you have lawyers of the high caliber to safeguard your interests. যখন আপনাকে এই বিশেষজ্ঞ তদন্তকারী সংস্থার সম্মুখীন হতে হবে, পুলিশের প্রসিকিউটরদের সম্মুখীন হতে হবে, মুখোমুখি হতে হবে এবং প্রশ্নাদির উত্তর দিতে হবে, তাদেরকে রেসপন্ড করতে হবে, বিভিন্ন আপনার তথ্য উপাত্ত তারা চাইবে, এগুলোর জন্য আপনারও দরকার হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটার এবং একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার। তখন আমি এনগেজ করব আপনার পক্ষে, তখন আপনার সেফগার্ড করা হবে আপনার ইন্টারেস্টটাকে, আপনার প্রোটেক্ট করার জন্য আপনার একটা হাই ক্যালিবার, একটা শক্তিশালী লিগ্যাল টিম আপনাকে সিলেক্ট করতে হবে। এটা শুরুর থেকেই করতে হবে, আপনাকে দেরি করতে পারবেন না। যখনই আপনি এই ফ্রডের একটা তল্লাশি হওয়ার সম্ভাবনা আছে, তদন্ত হওয়ার সম্ভাবনা আছে, অ্যারেস্ট করার সম্ভাবনা আছে, তখন থেকেই আপনাকে সতর্ক হতে হবে এবং এই লিগ্যাল টিম আপনাকে এনগেজ করতে হবে। তখনই আপনার ইন্টারেস্টটাকে রাইট টাইম শুরুর থেকেই সেফগার্ড করা সম্ভব হবে। It is vital that any person suspected of committing an offense or concerned that such an allegation will be made receives expert advice on their rights and how best to approach the police inquiry. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখনই আপনি নিজেকে সন্দেহ করবেন, আপনার যখনই একটা সন্দেহ আসবে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসতেছে, ফ্রডের অভিযোগ আপনার বিরুদ্ধে আসবে, একটা তদন্ত আপনার বিরুদ্ধে হবে, আপনি যেটার জন্য উদ্বিগ্ন থাকেন এবং যখনই আপনি মনে করেন যে এই এলিগেশনটা যে কোনো সময়ই আসতে পারে, পুলিশ যে কোনো সময় আপনাকে হানা দিতে পারে, অ্যারেস্ট করতে পারে, তখন আর এই জিনিসগুলো মাথায় আসার সাথে সাথেই দেরি না করে আপনি শুরুর থেকেই একটা রাইট লিগ্যাল টিম চুজ করবেন এবং তখনই আপনার সলিসিটার আপনাকে অ্যাডভাইস করবে কিভাবে, কোন পন্থা অবলম্বন করলে আপনার ইন্টারেস্টটাকে সেফগার্ড করা যাবে, আপনাকে প্রোটেকশন দেওয়া যাবে, লিগ্যাল প্রোটেকশনের জন্য যা যা দরকার, তখন আপনার শুরুর থেকে আপনার সলিসিটার আপনাকে গাইড করবে সেটার জন্য। কিভাবে পুলিশের প্রশ্নাদির উত্তরাদি আপনার যে কিভাবে ফেস করতে হবে এবং আপনার রাইটস কি কি আছে পুলিশ স্টেশনে যখন যাবেন, আপনার এন্টাইটেলমেন্ট কি কি আছে পুলিশ স্টেশনের মধ্যে, এবং পুলিশের এই এনকোয়ারি এবং এই ইনভেস্টিগেশনটাকে কিভাবে আপনি মোকাবিলা করবেন, সব কিছু আপনার রাইটস এবং এন্টাইটেলমেন্টগুলো তখন আপনাকে আপনার লয়ার সলিসিটার আপনাকে বুঝাইয়া দিবে। তখন আপনার এগুলো ট্যাকল করতে, ফেস করতে আর অত বেশি স্ট্রেসফুল হবে না। এই যে এত বড় ফ্রড যেটা হয়েছে, 115 মিলিয়ন পাউন্ডের ফ্রড, সেখানে আপনার ডিটেকটিভ
superintendent Lane, the police superintendent, he said flashy operator. Can you expand on that one? He was saying City of London Police. Yes, it was the use of it was the creation of this lavish lifestyle, fast cars, helicopters, luxury houses, that created the illusion that there was a very highly successful business going on. And the judge involved in the case said, unfortunately, there's no way of repairing the damage done to many of the victims' lives. Their money is gone. So that money had been dispersed or used to buy cars and fund a lavish lifestyle and fund travel by private jet and things like that. So there was no way of recovering that money for the investors who had lost out. Yeah. দর্শক মানে সিটি অফ লন্ডন পুলিশের যে ডিটেকটিভ সার্জেন্ট সুপারিনটেন্ডেন্ট সে বলছিল তাকে কল করছিল কি ফ্ল্যাশি অপারেটর মানে লোক দেখানো খুবই একটা মানে লাইফস্টাইল খুবই একদম জেটে করে প্রাইভেট জেটে করে চলাফেরা করত বিলাসবহুল ঘরে থাকতো এবং হেলিকপ্টারে করে চলতো এই জন্য তাকে বলছিল কি একটা ফ্ল্যাশি অপারেটর ছিল একটা লোক দেখানো একটা শোয়িং করার মতো সে চলাফেরা করত এগুলো হইলো এবং সে বলছে কি ইট ইজ লাইক এ স্পাইডারস ওয়েব অফ করাপশন স্ট্রেচিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং সে বলছিল কি এটা একটা মাকড়সার জালের মতো এটা পুরা মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এটাকে বিস্তৃত করেছিল সে বিভিন্ন দেশের মধ্যে এগুলো সে এই টার্গেট করেছিল আমরা দেশগুলো বলেছিলাম ওই যে পোল্যান্ডে এবং অস্ট্রেলিয়াতে কানাডাতে সিঙ্গাপুরে অনেকগুলো দেশে মানুষকে সে প্রতারিত করেছে and another sentence Lynn there is not a continent that is not touched by it. Yes, it was there were victims all over the world in different countries that had been defrauded in respect of this Ponzi scheme. I know that there were individuals in Singapore and Hong Kong, Australia, Thailand and Spain, to name but a few, so all over Europe and Asia and then Australasia as well. So it was a worldwide scheme. There were probably victims in more countries than that, and actually also there were over 100 victims that have not been traced to date as well. Yeah. Although they said about 700 people, not all of them have been traced. Yeah. And then there is another sentence. It says, unfortunately, there is no way of repairing the damage done to many of their victims. What is your comment on this one? Yeah, because their money is gone. Yeah, there was only £2 million that was recovered, and to go round something that was way over 100 million clearly is a very small proportion of compensation. If that was proportionately divided between the almost 600 people that were traced as victims. So essentially, the majority would have lost all of their money, and only if they got anything back, it was only a tiny proportion. Yeah. দর্শক যারা পয়সা হারিয়েছে তারা খুব অল্প সংখ্যক মানুষ তাদের পয়সা ফেরত পেয়েছে এটা জাস্ট কনসিডারেবলি লো অ্যামাউন্ট অনেক কম কিন্তু হারানোর অঙ্কটা
অনেক বেশি ছিল। এই ফ্রড কেসের মধ্যে যখন পড়ে, সবচাইতে বড় কথা হইল কি, ট্রায়াল যখন হয় তখন আপনার পুলিশ আপনার সেই হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পেজেস ডকুমেন্ট আপনার প্রডিউস করে এই ফ্রডের জন্য। যখনই আপনার ঘরে আসবে, সে আপনার টেলিফোনের রেকর্ড বের করে নিবে, টেলিফোনের কন্ট্যাক্ট কার কার সাথে হয়েছে, কোথায় কোথায় করেসপন্ডেন্স, হোয়াটসঅ্যাপ মেসেজ, টেক্সট মেসেজ, এগুলো সবগুলো তারা বের করবে। তাছাড়া ঘরে যে বিভিন্ন তথ্য আপনার কাগজপত্র যেগুলো আছে এগুলো সবগুলো নিয়ে যাবে, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের ডকুমেন্ট, অন্যান্য ডকুমেন্ট যেগুলো আছে সব তারা তল্লাশি করে সব নিয়ে যাবে এবং তারা দেখবে কোন কোন ডকুমেন্টগুলো তারা কেসের জন্য, ফ্রড কেসের জন্য তারা কাজে লাগাবে। সবচাইতে বড় কথা হইল কি, যখনই কনভিক্টেড হবে, একটা লম্বা প্রিজন সেন্টেন্স তো হবেই, ওর পরে সেন্টেন্সের পরে ওই দিন জাজ কিন্তু আরেকটা মানে মামলার টাইম টেবল সেট করবে। এটাকে বলা হয় কনফিসকেশন প্রসিডিংস। তার মানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে কত অঙ্ক সে উপার্জন করেছে সেটা এখন বের করে নিতে হবে। অনেক সময় দেখা যায় পুলিশ চলে আসে, কয়েক মিলিয়ন পাউন্ডের ফ্রড করেছে, তার অ্যাসেট যত আছে সবগুলো তখন সিজ করতে হবে, রেস্ট্রেইনিং অর্ডার বের করে নিবে। সো দ্যাট ইজ again another draconian system. Talk about the confiscation briefly, Lynn. It follows after the conviction if someone is sentenced for the fraudulent activities. Yes, they will try to restrain someone's available assets and then to recover the victim's money. They will try to do that, but obviously that depends on what's available easily within the UK, or can be made available or elsewhere. I mean, the difficulty here is because the fraudster was professional and because the jail term was for a very long time. I think that the fraudster would take the view that they wouldn't necessarily cooperate and hand over details of any accounts or whatever that were held abroad to the police, as happens in some cases. So I think because of the professionalism, I think it would have just been very difficult for the police to have been able to check what assets were abroad and to trace those. And as regards the assets within the UK, well, it seemed that most of the money had gone funding the lavish lifestyle over the years, and whatever was left would have, if available and if the police were able to confiscate it legally, and it would depend on a lot of legal processes being fulfilled, it still wouldn't have come anywhere close to getting the money back that had been lost by the investors. দর্শক, এই কেসগুলোর মধ্যে পড়লে পুলিশ কিন্তু আপনার রেস্ট্রেইন অর্ডার নিয়ে নিতে পারে। যখন ওরা ইন্টারভিউ করবে, পুলিশে যখন তদন্ত শুরু করবে, ওর আগেও তারা কিন্তু সসম্পদের উপরে রেস্ট্রেইন অর্ডার বের করে নিতে পারে। এবং এইটা অনেক সময় তারা বড় অঙ্কের ফ্রড যেগুলো, সেখানে তারা এগুলো করে। এবং এইটা করার কারণটা হলো কি, তারা সম্পদ যেগুলো আছে আপনার, এগুলো তারা প্রিজার্ভ করতে চায়। তারা চায় আপনি এই সম্পদগুলো নাড়াচাড়া করতে পারবেন না, সেল করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, কারো দিতে পারবেন না। কারণ এগুলো যদি আপনি ট্রান্সফার করে ফেলেন, সেল করে ফেলেন, তাহলে কনভিকশনের পরে তারা যদি মনে করেন একটা ফিগার বলে যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে 10 মিলিয়ন পাউন্ড সে গেইন করেছে, এই 10 মিলিয়ন পাউন্ড হলো বেনিফিট, এইটা বের করতে হবে আপনার সম্পদের থেকে। এখন এই সম্পদ সেটা শুধু ইউকেতে না,
ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই থাকুক, আপনার সম্পদ যদি আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, বাংলাদেশে থাকে, ইন্ডিয়াতে থাকে, পাকিস্তান, যে কোনো জায়গায় আপনার সম্পদ আছে, এগুলোর উপরে তারা একটা রেস্ট্রেইন্ট অর্ডার নিতে পারবে। আমি এগুলো করেছি, তার মানে এই রেস্ট্রেইন্ট অর্ডার নিয়ে পুলিশ কিন্তু সমস্ত সম্পদের উপরে একটা মরাটোরিয়াম সৃষ্টি করেছে। তার মানে এই সম্পদগুলো আর নাড়াচাড়া করা যাবে না। এবং তখন আপনার কনফিসকেশন প্রসিডিংসের যখন শুরু হবে, ওরা যখন বলবে, সেটাকে চ্যালেঞ্জ করা, এটা আর একটা বিরাট একটা মানে মানে বড় ধরনের কেস তখন শুরু হয়। আপনার চ্যালেঞ্জ করতে হবে যে না, ওরা বলবে কি আপনি 10 মিলিয়ন পাউন্ডের প্রফিট করছেন, তখন আপনি এবং আপনার লিগ্যাল টিম বলবে কি না, এত অঙ্কের ঠিক না, এটা অনেক বড় অঙ্ক, তোমরা যেটা দেখাচ্ছ এটা রাইট না। সো generally this is draconian lean about the confiscation proceedings, very complex calculation, finding the figures, what is the benefit figure and what he gained, what he has. Just talk generally about these confiscation proceedings. I had few of them and they are very, very complex. Yes, well, I mean, the idea is that compensation for losses from criminal activity should come from the criminals themselves, and the law sets out, you know, where the money can come from, what assets and so on, and how you calculate what the benefit is, and that's all a complex legal process. But once that's been done, then orders will be made that a certain amount of money is paid, and if that money isn't paid, there's a default term of imprisonment. I mean, again, in cases where fraudsters are given long sentences, it may well be that they decide they'll serve the extra time in default rather than pay the money, and that's the difficulty. If the fraudster doesn't pay the money, then the money isn't available. But at least with this, many people will elect to actually pay the money than do a term in default in prison. But the idea is that individuals are compensated for losses due to criminal activity by the criminals themselves, rather than by a state compensation scheme or by insurers or so on. দর্শক, আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার পুনঃপ্রচার দেখবেন, আবার রিপিট দেখানো হবে এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে, টুইটারে লগ ইন করলেও আপনারা এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। এবং সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটার্স, এই নামে ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম, এই নামে গুগল সার্চ করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।